ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব আগাথা ক্রিস্টির লেখা দ্য ভেইল লেডি। তাহলে চলো আর দেরি না করে আমরা ঝটপট গল্পটা শুনে নিই। ওরা আমায় ভয় পায়, বুঝলে হেস্টিং। গোটা ইংল্যান্ডে তাবড় তাবড় যত ক্রিমিনাল আছে তারা সবাই আমাকে জমের মতো ভয় পায়। বিড়াল যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ইঁদুর পনিরের বাটির কাছে আসবার সাহস পায় না। ও কথা ভেবে তুমি মনে মনে খুশি হও, আমি বললাম। কিন্তু আমি বলবো যে অধিকাংশ ক্রিমিনাল ভয় পাওয়া দূরে থাক, এখনো পর্যন্ত তোমার নামই শোনেনি। আমার মন্তব্য শুনে পয়ারও খুব খুশি হলো না। বড়রা যেভাবে রাগারাগি চোখে বাচ্চাদের দিকে তাকায়, ঠিক সেইভাবে সে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল আমার দিকে। কিছুদিন হলো লক্ষ্য করছি আমার গোয়েন্দা বন্ধু এরফুল পয়রো কেমন যেন হতাশ আর অধৈর্য হয়ে উঠেছে সবকিছুর ওপর। এর কারণ কিন্তু একটাই, ভালোভাবে মাথা খাটিয়ে সমাধান করার মতো কোনো কেস বহুদিন হলো পয়রোর হাতে আসছে না। এই যে সেদিন বন্ড স্ট্রিটে দিনের বেলায় জুয়েলারির দোকানে ডাকাতি হয়ে গেল, তার কি হলো? আমি প্রশ্ন করলাম। এ কেস সম্পর্কে তোমার নিজের অভিমত কি? কোন কেস বলো তো? পয়রো একটু ভেবে নিয়ে বলল। ওহো, মনে পড়েছে। হাতের লাঠির একঘায়ে জনৈক পথচারী একটি জুয়েলারির দোকানের শোকেসের কাঁচ ভাঙল। তারপর ভেতরে হাত ঢুকিয়ে মণিরত্ন সামনে যা রাখা ছিল সব তুলে নিয়ে গিয়ে নিজের পকেটে পুরল। আশেপাশে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করলো ঠিকই, কিন্তু তারাই তাকে আবার ধরে নিয়ে গেল থানায়। পুলিশ তদন্ত করে জানতে পারল শোকেসের ভেতর থেকে যেসব মণিরত্ন লোকটি তুলে নিয়েছে সে সবই নকল। আসলগুলো লোকটি আগেই পাচার করে ফেলেছে। এক্ষেত্রে লোকটির জেল হয়তো হবে ঠিকই, কিন্তু জেল থেকে খালাস পেয়ে সে প্রচুর টাকার মালিক হবে। এটা ঠিক আমার মনোভূত নয় হেস্টিং। আসলে আমি লোকটা বড্ড নীতিবাগীশ, আর সেটাই কিন্তু হয়ে দাঁড়িয়েছে মুশকিল। এমন একটা কেস হাতে এলে বেশ মুখ বদলানো যেত, যেখানে আমার আইনের বিরুদ্ধে লড়তে হবে। বলো, হাতে তেমন কিছু কেস আছে নাকি? মন খারাপ করার কিচ্ছু নেই পয়রো। আমি খবরের কাগজটা মেঝে থেকে তুলে নিলাম। একটা খবরে চোখ বুলিয়ে বললাম, আছে একটা খবর। হল্যান্ডে জনৈক ইংরেজকে রহস্যজনকভাবে খুন করা হয়েছে। গোড়ায় সবাই ওসব লিখে। পয়রো একটা বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল। আবার পরে ওরাই লেখে যে লোকটির মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিকভাবেই ঘটেছে। বলতে বলতে পয়রো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। খোলা জানালার সামনে এসে বাইরের দিকে তাকাতে তাকাতে বলল, দাঁড়াও, নাটকে নোভেলে মুখে ঘোমটা বা ওড়না পরা যেসব রহস্যময়ী নারী চরিত্রের উল্লেখ থাকে, ঠিক সেই রকম ওড়নায় মুখ ঢাকা এক মহিলা বাড়িতে ঢুকছেন। নিশ্চয়ই উনি আমার সঙ্গেই দেখা করতে এসেছেন। মনে হচ্ছে এবার সত্যি একটা ইন্টারেস্টিং কেস হাতে এলো। একটু পরেই লেসের ওড়নায় মুখ ঢাকা জনৈক মহিলা খোলা দরজা দিয়ে ঢুকে পড়লেন আমাদের ঘরের ভেতরে। ওড়না খুলে ফেলতে দেখলাম তিনি এখনো যুবতী। এক কথায় তাকে অসাধারণ রূপসী বলা যায়। নাক আর চোখের গঠন দেখে বুঝলাম তিনি ধনী ও সম্ভ্রান্ত বংশের মেয়ে। বলুন ম্যাডাম, পয়রো বলল, আমি আপনার জন্য কি করতে পারি? যুবতী মিহি সুরেলা গলায় বলল, মজিয়ে পয়রো, খুব বিপদে পড়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি আমায় সত্যি বাঁচাতে পারবেন কিনা সে বিষয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। তবু আপনার সম্পর্কে অনেক আশ্চর্যজনক ঘটনা আগে শুনেছি বলেই এসেছি শেষ আশায়।
আপনি আমাকে বাঁচালে বুঝবো সত্যি অসাধ্য সাধন করেছেন। অসাধ্য? অসম্ভব। এইসব শব্দগুলোর আক্ষরিক অর্থের সঙ্গে লড়াই করে তাদের হারিয়ে দিতে আমি খুব ভালোবাসি। পয়র বলল। আপনি সংকোচ না করে আপনার যা কিছু বলার আছে তা বলে যান। যুবতী বললেন, মসিয়ে পয়রো, আশা করি আপনি লেডি মিলিসেন্ট ক্যাসেলভগানের নাম শুনেছেন। মহিলার ওই কথা শুনে আমি সত্যি কৌতূহলী হলাম, কারণ অল্প কয়েকদিন আগেই কাগজে লেডি মিলিসেন্টের সঙ্গে ডিউক অফ সাউথশায়ারের এঙ্গেজমেন্টের খবর পড়েছি। যতদূর জানি, লেডি মিলিসেন্ট এমন একজন আইরিশ জমিদারের মেয়ে যিনি নিষ্ঠুর ভাগ্যের পরিহাসে সর্বস্ব খুইয়ে নিঃস্ব। অন্যদিকে ডিউক অফ সাউথশায়ার হলেন বর্তমানে ইংল্যান্ডের জমিদার ও ধনী সমাজে অত্যন্ত সুপাত্র। আমি সেই লেডি মিলিসেন্ট, মসিয়ে পয়রো। যুবতী বললেন, আমি ভয়ানক বিপদে পড়েছি। খুব লজ্জা আর সংকটের সঙ্গেই জানাচ্ছি, আমার বয়স যখন মাত্র 16, সেই সময় ল্যাভিংটন নামে একজন জঘন্য লোককে ভুল করে কিছু না বুঝে একটা চিঠি লিখেছিলাম। চিঠিটা কাকে লিখেছিলেন? পয়রো জিজ্ঞাসা করল। ওই ল্যাভিংটনকে? যুবতী বললেন, না মসিয়ে পয়রো, চিঠিটা লিখেছিলাম সেনাবাহিনীর এক অল্প বয়সী অফিসারকে, আর তিনি যুদ্ধে মারা যান। পয়রো বলল, বুঝতে পেরেছি। আপনি না থেমে বলে যান। 16 বছরের এক কিশোরীর লেখা ওই চিঠি যে নিছক অবিবেচনা প্রসূত ছিল, আশা করি তা বুঝতে পারছেন মসিয়ে পয়রো। কিন্তু ওই চিঠিতে কয়েকটি জায়গায় আমি কয়েকটি শব্দ এমনভাবে ব্যবহার করেছিলাম যার অর্থ অন্যরকম দাঁড়াতে পারে। তাহলে আপনার লেখা সেই চিঠিটা এখন মিস্টার ল্যাভিংটনের হাতে এসেছে, এই তো? যুবতী বললেন, আজ্ঞে হ্যাঁ। সে এই বলে আমায় হুমকি দিচ্ছে যে মোটা টাকা না দিলে এ চিঠি সে ডিউক অফ সাউথশায়ারের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু যে পরিমাণ টাকা সে দাবি করেছে তা দেওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। শুয়োরের বাচ্চা! গালিটা দিয়েই আমি সংযত হলাম। বললাম, মাফ করবেন লেডি মিলিসেন্ট, কিন্তু আপনার কথা শুনে আমি ভীষণ রেগে গিয়েছিলাম। সেটাই তো খুব স্বাভাবিক। পয়রো আবার তাকালো যুবতীর দিকে, বলল, তা এই ব্যাপারটা আপনার ভাবি স্বামীকে আগে থাকতে জানিয়ে রাখলে কি ভালো হতো না? লেডি মিলিসেন্ট বললেন, না মসিয়ে পয়রো, অত সাহস আমার নেই। কারণ যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তিনি এক অদ্ভুত মানুষ। আধুনিক যুগে জন্মেও তিনি আগেকার দিনের লোকেদের মতোই ঈর্ষাকাতর, সন্দেহপ্রবণ ও কান পাতলা। আমার কথা শোনার পরে তিনি যদি এই বিয়ে ভেঙে দেন, তাতে আশ্চর্য হবার কিছুই ঘটবে না। পয়রো বলল, তাহলে তো সত্যি মুশকিলের ব্যাপার দেখছি। যাক, আপনি আমার কাছ থেকে ঠিক কী ধরনের সাহায্য চান বলুন তো? আমি ভেবেছিলাম মিস্টার ল্যাভিংটনকে একবার আপনার সঙ্গে দেখা করতে বলবো। আপনি হয়তো কথা বলে ওর দাবির পরিমাণ কিছুটা কমাতে পারবেন। ও কত দাবি করেছে? 20,000 পাউন্ড। অসম্ভব দাবি। 1,000 পাউন্ড দেবার ক্ষমতাও কিন্তু আমার নেই। আপনি এক কাজ করতে পারেন, বিয়ের কারণ দেখিয়ে টাকাটা আপনি কোনো জায়গা থেকে ধার নিতে পারেন, কিন্তু তাতেও ওই দাবির অর্ধেক পরিমাণ টাকা আপনি পাবেন কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তার চাইতে, হ্যাঁ ম্যাডাম, আপনি ওকে আমার সঙ্গে দেখা করতে বলুন। যে চিঠির ভিত্তিতে ও আপনাকে ব্ল্যাকমেল করতে চাইছে সেটাই ও সঙ্গে আনবে কি? ঘাড় নেড়ে লেডি মিলিসেন্ট বললেন, মনে হয় না। ও ভয়ানক হুঁশিয়ার। চিঠিটা সত্যি ওর কাছে আছে কি? আছে মসিয়ে। আমি সেদিন ওর বাড়িতে গিয়েছিলাম। সেদিনও নিজে ওটা বের করে আমায় দেখিয়েছিল। সে কি, আপনি ওর বাড়িতেও গিয়েছিলেন? না না ম্যাডাম, এমন হঠকারিতা করা কিন্তু আপনার উচিত হয়নি।
কি করব বলুন? আমি তখন বাঁচার জন্য এমন মরিয়া হয়ে উঠেছিলাম যে ওসব নিয়ে মাথা ঘামাইনি। ভেবেছিলাম আমি নিজে গিয়ে দেখা করলে হয়তো ও নরম হবে। ভুল করেছেন মাদাম, এইসব জানোয়ারদের ওইভাবে কখনো নরম করা যায় না। আপনি নিজে ওর কাছে যাওয়ার ফলে ও এটাই বুঝতে পারলো যে চিঠিটা আপনাকে ব্ল্যাকমেল করার পক্ষে সত্যি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। তা এই লোকটা কোথায় থাকে? উইম্বেলডনে বুয়েনো ভিস্টায়। মসিয়ে পয়রো, আমি সন্ধ্যার পরে সেখানে গিয়েছিলাম। পুলিশের কাছে যাব এমন ভয়ও দেখিয়েছিলাম। শুনে লোকটা হেসেছিল, হাসতে হাসতে বলেছিল, ইচ্ছে হলে আপনি পুলিশের কাছে যেতে পারেন লেডি মিলিসেন্ট, দেখুন ওরা কিছু করতে পারে কিনা। পয়রো মন্তব্য করল, একদিক দিয়ে সে ঠিকই বলেছে, এসব ঝামেলা মেটানো পুলিশের কাজ নয়। লেডি মিলিসেন্ট বললেন, ল্যাভিংটন আমাকে সেদিন চিঠিটা দেখিয়েছিল, যেটা আমি 16 বছর বয়সে লিখেছিলাম। আমি চিঠিটা তার হাত থেকে ছিনিয়ে নিতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। মসিয়ে পয়রো, বলুন তো আপনি সত্যি আমায় সাহায্য করতে পারবেন? পয়রো বলল, আমার উপর আস্থা রাখুন মাদাম, আমি একটা উপায় ঠিকই বের করব। লেডি মিলিসেন্ট আর অপেক্ষা করলেন না, তখনকার মতো বিদায় নিলেন। পয়রো যেভাবে কুর্নিশ করার ভঙ্গিতে ঘাড় নিচু করে তাকে খানিকটা এগিয়ে দিয়ে এলো, দেখে মনে হলো সে রাজার আর্থার নাইটদের একজন, যারা সুন্দরী সম্ভ্রান্ত নারীদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে তৈরি থাকেন। আমার কেন জানি না বারবার মনে হতে লাগলো যে যত সহজে পয়রো লেডি মিলিসেন্টকে আশ্বাস দিল মিস্টার ল্যাভিংটন নামে ওই ব্ল্যাকমেলারকে দমন করার, তার পক্ষে এতটা সহজ হবে না। কিন্তু সেই মুহূর্তে পয়রো ফিরে এলো, আমার দিকে তাকিয়ে হেসে বলল, বুঝতে পারছি তুমি কি ভাবছো। ঠিকই, এই মুহূর্তে লেডি মিলিসেন্টের সমস্যার সমাধান করার কোনো পথই আমি খুঁজে পাচ্ছি না। মিস্টার ল্যাভিংটনকে কিভাবে বোকা বানিয়ে চিঠিটা তার কাছ থেকে হাতিয়ে নেব তা ভেবে পাচ্ছি না। সেদিন বিকেলের দিকেই এসে হাজির হলো মিস্টার ল্যাভিংটন। লোকটা ঘরের ভিতরে ঢোকার পর থেকেই আমার পা দুটো জুতোর ভেতর সুরসুর করে উঠতে লাগলো। থেকে থেকে জুতো সমেত তার মুখে একটা জোর লাথি কষানোর বাসনা বহু কষ্টে দমন করতে হলো আমাকে। পয়রোর অনুরোধ শুনে লোকটা বলল, ঠিক আছে, আমার এক দর, তবু শুধু আপনার কথায় লেডি মিলিসেন্টের বেলায় দাবি কিছুটা কমাতে রাজি হলাম। 20 বদলে উনি 18,000 পাউন্ড দিলেই চলবে। আমায় আজ ব্যবসার কাজে প্যারিসে যেতে হচ্ছে। আমি ফিরে আসব মঙ্গলবার দিন। মঙ্গলবার সন্ধ্যার ভিতর ওই টাকাটা যদি উনি দেন তো ভালো, নয়তো চিঠিটা আমি সোজা পাঠিয়ে দেব ওর ভাবি বর ডিউক অফ সাউথশায়ারের কাছে। এত টাকা নেই এ কথা বললে কিন্তু আমি তখন মানব না। ওর তো গাদা গাদা পুরুষ বন্ধু রয়েছে, তারা চাঁদা তুলে তার জন্য টাকাটা জোগাড় করতে পারে অনায়াসে। ওর মুখে একটু হাসি ফোটাতে পারলে মিলিসেন্টের ইজ্জত বাঁচলে ওদের লাভ হবে বইকি। কথাটা বলেই ল্যাভিংটন আর দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি চেঁচিয়ে উঠলাম, হায় ঈশ্বর, কিছু তো করতেই হবে। পয়রো, মাথা খাটিয়ে যা হোক একটা উপায় বের করো বন্ধু। পয়রো এমন ভাবে মন্তব্যটা ছুঁড়ে দিল যে দেখে আমার মনে হলো ওর কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনা নেই। সে বলল, তোমার হৃদয় খুবই উদার, মানছি হেস্টিং। তারপরে পয়রো মুচকি হেসে বলল, কিন্তু তোমার মগজের ঘিলু কি শুকিয়ে গেছে? মাথা না ঘামানোর যা অনিবার্য পরিণতি। আমার ক্ষমতার দৌড় কত তা আমি ওই পাপিষ্ঠ ল্যাভিংটনকে আগে থেকে বুঝতে দেব কেন? ও আমায় যত দুর্বল আর বোকা ভাববে আমার পক্ষে ততই ভালো। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে কি এর মধ্যেই ভুলে গেলে নাকি? লেডি মিলিসেন্ট এখানে আসার কিছুক্ষণ আগে তোমায় কি বলেছিলাম? বেআইনি কাজ করার স্বাদ হয়েছে বলেছিলাম, মনে আছে? অবাক হয়ে বললাম, তার মানে ওই ব্ল্যাকমেলার যখন থাকবে না সেই সময় ওর ডেরায় হানা দেব। এই তো
এই ফাঁকে সেখান থেকে চিঠিটা চুরি করে আনবে। পয়রো হেসে বলল, না, তোমার মাথায় সবকিছু এখনো পুরোপুরি শুকিয়ে যায়নি দেখছি। কিন্তু ধরো ও যদি বিদেশে যাবার সময় চিঠিটা সঙ্গে করে নিয়ে যায় তাহলে? পয়রো বলল, সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না। যাবার আগে চিঠিটা নিশ্চয়ই ও বাড়িতেই রেখে যাবে, কোনো সুরক্ষিত জায়গায়। তাহলে ওর ডেরায় আমরা কবে যাচ্ছি চুরি করতে? পয়রো বলল, আগামীকাল রাতে। আমরা খেয়ে দিয়ে ঠিক 11টায় রওনা দেব। পরদিন রাতে খাওয়া দাওয়া সেরে রাত 11টা নাগাদ পয়রো আর আমি রওনা হলাম স্মাগলার মিস্টার ল্যাভিংটনের ডেরার উদ্দেশ্যে। উইম্বলডনে বুয়েনা ভিস্টার যখন দুজনে এসে হাজির হলাম, তখন কাঁটায় কাঁটায় রাত 12টা। ল্যাভিংটনের বাড়ির পিছন দিকে এমন সহজভাবে পয়রো আমায় নিয়ে এলো যে দেখে মনে হলো এখানে সে আগেও এসেছে। বাড়ির পিছন দিকের জানালার কাছে চোখ রেখে দেখতে পেলাম ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কোনো সারা শব্দও পেলাম না। পয়রো এক অদ্ভুত কৌশলে সেই জানালার একটা পাল্লা এমনভাবে বাইরে থেকে একটানে খুলে ফেলল যে আমি চমৎকৃত না হয়ে পারলাম না। কৌতূহল চাপতে না পেরে সরাসরি প্রশ্ন করলাম, জানালাটা যে বাইরে থেকে ওভাবে খোলা যায় তা তুমি আগে থেকে জানলে কি করে? পয়রো জবাব দিল, আজ সকালে আমি এখানে একবার এসেছিলাম, তখনই চোরের জানলা খোলার ওই কৌশলটা রপ্ত করেছি। আমি ছদ্মবেশে এসেছিলাম, তা বুঝতেই পারছো। কাজেই ওই শয়তানের বাচ্চা ল্যাভিংটনের মনে সন্দেহ জাগেনি। আমি একটা বাজে পুলিশি আইডেন্টিটি কার্ড বের করে তাকে দেখালাম, নিজেকে গোয়েন্দা ইন্সপেক্টর টি জ্যাপের সহকারী হিসেবে পরিচয় দিলাম, আর এও বললাম যে শহরতলি এলাকায় ব্যাপক চুরি বন্ধ করার উদ্দেশ্যে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা কয়েকটি নতুন ধরনের ছিটকিনি চালু করার কথা ভাবছেন, আর কয়েকটি বড় কোম্পানি ইতিমধ্যে এই ধরনের ছিটকিনি তৈরি করতে শুরু করেছে, কিন্তু সেগুলো বাজারে চালু হবার আগে উপরওয়ালা বাড়ির লোকেদের এ সম্পর্কে সচেতন করতে চাইছেন। আজ আমি তাই এসেছি। ল্যাভিংটনের মনে কোনো সন্দেহও হলো না, সহজেই সে আমায় টোপ গিলে ফেলল, আর তখনই তার বাড়ির জানালাগুলো পরীক্ষা করার ছুতোয় এখানে এলাম, আর সেই ফাঁকে নিজের চোখে দেখলাম যে কিভাবে এই বাইরে থেকে জানলাটা খোলা যায়। উফ, আমি শুনে বললাম, পয়রো, সত্যি বাবা, তোমার তুলনা হয় না বন্ধু। পয়রো বলল, আমার প্রশংসা করার অনেক সময় পাবে, এখন দাঁড়িয়ে না থেকে এসো, আমরা কাজে লেগে পড়ি। শোনো, এ বাড়ির উপরতলায় চাকর বাকর থাকে, কাজেই ভেতরে এমনভাবে ঢুকতে হবে যাতে খুব কম শব্দ হয়, ভেতরে ঢুকেও পা টিপে টিপে হাঁটবে। বলেই আমার চোখের সামনে এমন এক কৌশলে পয়রো সেই বন্ধ জানলার একটি পাল্লা অনায়াসে খুলে ফেলল, যার বর্ণনা এখানে দিলে এদেশের চোর ডাকাতরা তা শিখে নেবে। পয়রোর পেছন পেছন আমিও সেই দরজাহীন খোলা জানলা দিয়ে ঢুকে পড়লাম ভিতরে, কিন্তু ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজি করেও আমরা তেমন কোনো সিন্ধুক বা অন্য কোনো গোপন জায়গার হদিশ পেলাম না। পয়রো নিজের মনেই বলে উঠল, এত দূর এসে হেরে যাব, তাও একটা ছিচকে ব্ল্যাকমেলারের কাছে? কভি নেহি, আমার নামও এরফুড পয়রো, আমি শয়তানের জম। একটু ভাবতে দাও হেস্টিং, শয়তানের সঙ্গে লড়তে গেলে শয়তানি বুদ্ধি খেলাতে হয়, আগে মাথায় সেটা একটু খেলিয়ে নি। 5 মিনিট চুপ করে কি যেন ভাবলো নির্বিশেষে, তারপর বলে উঠল, পেয়েছি, রান্নাঘরে একবার চলো তো, আমার মন বলছে চিঠিটা ওখানেই লুকিয়ে রেখেছে ল্যাভিংটন। পয়রো আবার বলল, এখানে দাঁড়িয়ে থেকে খামোকা সময় নষ্ট করে লাভ নেই হেস্টিং, চলো চলো চলো, আমরা রান্নাঘরে যাই। আমি অবাক হলাম, রান্নাঘরে? ওখানে এ বাড়ির চাকর বাকরদের ছাড়া আর কাকে পাবে তুমি? এছাড়া তোমার কি খিদে পেয়েছে নাকি? এত রাতে রান্নাঘরে 1 প্লেট স্যুপও তুমি পাবে কিনা সন্দেহ। পয়রো জবাব দিল, তোমার অনুমান ভুল হেস্টিং, আমার একটুও খিদে পায়নি। সহজাত প্রবৃত্তির সাহায্যে কেন জানি না অনুভব করছি আমরা যে জিনিসের খোঁজে এসেছি তা লুকানো আছে ওই রান্নাঘরে, একবার গিয়েই দেখা যাক না। পয়রোর সঙ্গে বহুদিন কাটিয়েছি,
বহু জটিল রহস্যের সমাধানে আমি তাকে সাহায্য করেছি, কিন্তু তা সত্ত্বেও এতখানি আত্মপ্রত্যয় আজও আমার ভেতরে গড়ে ওঠেনি। আর কথা না বাড়িয়ে পয়রোর পেছন পেছন এসে হাজির হলাম রান্নাঘরে। পয়রো কিন্তু দাঁড়িয়ে রইল না। যাতে জুতোর কোনো শব্দ না হয় এইভাবে পা টিপে টিপে সে হেঁটে পায়চারি করতে লাগলো রান্নাঘরের ভেতর। পাউরুটি আর সবজি, রান্নার ঝুড়ি, হাঁড়িকুড়ি, ডেচকি, প্লেট, গ্লাস, বাটি, এই সব কিছুই খানা তল্লাশি করলো সে। এমনকি ফ্রিজ, নর্দমার মুখ, খাবারের জলের ফিল্টার আর গ্যাসের চিমনিও বাদ দিল না। পয়রো শুনলে রাগ করলেও এটা সত্যি যে এই সময় তাকে দেখে ঠিক একটা হুলো বেড়ালের মতো লাগছিল, যে প্রচন্ড খিদের জ্বালায় ওই রান্নাঘরে এসে এক ফাঁকে ঢুকে পড়েছে। সেখান থেকে পেট ভরে কিছু না খেয়েই সে যেন কিছুতেই সরবে না। কিন্তু এত খোঁজাখুঁজি করেও পয়রো তার আকাঙ্ক্ষিত জিনিসটা কিছুতেই বের করতে পারল না। আর চোখে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 4টে। ভোরের আলো ফুটতে খুব বেশি দেরি নেই। হঠাৎ চোখে পড়ল পয়রো এসে দাঁড়িয়েছে কাঠ কয়লা রাখবার চৌবাচ্চার সামনে। আমি বাধা দেবার আগেই সে তার দুহাত ডুবিয়ে দিল সেই চৌবাচ্চার ভিতরে কাঠ কয়লার গাদায়। বেশ কিছুক্ষণ হাতড়ে কি একটা বস্তু তুলে আনলো সে। তাকিয়ে দেখি সেটা একটা ছোট্ট কাঠের কৌটো। এ ধরনের কাঠের কৌটো সাধারণত চীনে তৈরি হয়। অনেক শৌখিন নারীকেই এই জাতীয় কাঠের কৌটোর ভেতরে সুগন্ধি পাউডার বা ক্রিম রাখতে দেখেছি। এবার পয়রো হাত বাড়িয়ে আমার পকেটে ছুরি নিল। তার ধারালো ফলার সাহায্যে কৌটোর ঢাকনা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি ভাঁজ করা বহু পুরনো কাগজ। চোখ বোলাতেই দেখলাম সেই কাগজ মানে যার মাধ্যমে চিঠিতে প্রেম নিবেদন করা হয়েছে। চিঠির ভাষা খুবই কাঁচা, পড়লে বোঝা যায় লেখিকার বয়স কোনো মতেই 16-17-র বেশি নয়। সেই চিঠির ভাষায় এমন কিছু সত্যি আছে যা অশ্লীল না হলেও আপত্তিকর, এবং ওই চিঠি একবার যে পড়বে, চিঠির লেখিকা যদি তার ভাবী পতি হয়, তার স্বভাব চরিত্র সম্পর্কে সেই পুরুষের মনে সন্দেহ জাগা খুবই স্বাভাবিক। ভেতরের উচ্ছ্বাস চাপতে না পেরে বললাম, অভিনন্দন পয়রো, গোয়েন্দা যে চোরের ওপর বাটপারি করতে পারে আজ নিজের চোখে তা দেখলাম। এবার তাহলে চলো বাড়ি ফেরা যাক। পয়রো জবাব দিল, নিশ্চয়ই ক্যাপ্টেন। আমার গা ঘিন ঘিন করছে। এবার বাড়ি ফিরে গরম জলে স্নান করে ভালো করে ঘুমাবো। লেডি মিলিসেন্টের কৈশোরের নিজের হাতে লেখা সেই প্রেমপত্র কাঠের কৌটোয় ঢুকিয়ে আগেই আমার পকেটে রেখেছিলাম। এবার দুজনে আবার পা টিপে টিপে বেরিয়ে এলাম সেই চোরের ডেরা থেকে। বাড়ির চাকর বাকরদের ঘুম তখনও ভাঙেনি। পরের দিন দুপুর প্রায় 1টা পর্যন্ত একটানা ঘুমোলাম। ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে বসার ঘরে ঢুকেই দেখতে পেলাম বন্ধুবয় পয়রো অর্ধ চেয়ারে গা হেলিয়ে বসে। গতকাল রাতে লেডি মিলিসেন্টের নিজের হাতে লেখা প্রেমপত্রটি মন দিয়ে পড়ছে সে। চীনের মিস্ত্রির তৈরি কাঠের কৌটোটি আরাম চেয়ারের হাতলে রাখা। মহিলা অর্থাৎ ওই লেডি মিলিসেন্ট ঠিকই বলেছেন হেস্টিং, পয়রো চিঠিটা পড়তে পড়তে বলল। এ চিঠি হাতে পেলে ডিউক অব সাউথশায়ার কখনোই তাকে বিয়ে করতে চাইবেন না। মৃদু শাসনের সুরে আমি বললাম, ছি ছি পয়রো, অন্যের চিঠি কখনো পড়তে নেই। এই সনাতন নীতিবাক্যটা কি তুমি ভুলে গেছো? তাও আবার কৈশোরকালে লেখা প্রেমপত্র। পয়রো জবাব দিল, ওসব নীতিবাক্য তোমার জন্য না, ওসব নীতিবাক্য তোমার জন্য নয়। আমি এরফুল পয়রো, ওইসব কথা আমাকে শোনাতে এসো না। আমি বললাম, আরেকটা অন্যায় তুমি গতকাল করেছো ভাই। ইন্সপেক্টর জ্যাপের পরিচয়পত্রটা ব্যবহার করাও তোমার পক্ষে কিন্তু উচিত হয়নি। আমি ওটা নিয়ে ছেলেখেলা করতে যাইনি হেস্টিং, পয়রো এরকম গলায় জবাব দিল। উইম্বলডনে আমার এক মক্কেলের একটি কেস তদন্ত করতে গিয়েছিলাম, সেই কাজেই আমি ওটা ব্যবহার করেছি। পয়রোর যুক্তিটা অকাঠ্য, সন্দেহ নেই। তার উপরে ন্যায় অন্যায় প্রসঙ্গে কিছু বলা কিন্তু চলে না। সিঁড়িতে পায়ের শব্দ শুনছি। চিঠিটা আগের মতো কাঠের কৌটোয় রেখে পয়রো বলল, ইনি নিশ্চয়ই আমাদের মক্কেল লেডি মিলিসেন্ট। তার অনুমান একদম নির্ভুল।
পর মুহূর্তেই ঘরের ভেতর এসে ঢুকলেন সেই সম্ভ্রান্ত রূপসী যুবতী লেডি মেলিসেন্ট। পয়রো কিছু না বলে কাঠের কৌটো খুলে চিঠিটা এগিয়ে দিল তার দিকে। যুবতী চিঠিটা নিয়ে একবার পড়ে দেখলেন, তারপর নিজের হাত ব্যাগের ভেতর তা রেখে দিলেন। ও মসিয়ে পয়রো, সত্যি বলছি, আপনি এত সহজে চিঠিটা উদ্ধার করতে পারবেন আমি আশাই করিনি। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আচ্ছা, চিঠিটা কোথায় লুকানো ছিল তা বলবেন? পয়রো বলল, নিশ্চয়ই বলবো। এই বলে সে গত রাতের চোরের ওপর বাটপাড়ির পুরো বিবরণটা শোনালো। যুবতী আর চোখে তাকালেন, যার ভেতরে তা রাখা ছিল সেই কাঠের তৈরি ছোট্ট কৌটোটা দেখে বললেন, কি বুদ্ধি আপনার! এই কৌটোটা কিন্তু আমি নিয়ে যাব মসিয়ে পয়রো। এই ঘটনার স্মারক হিসাবে এটা নিজের কাছে রেখে দেব। পয়রোর গলায় একরাশ বিস্ময় ফুটে উঠল। সে কি? কথাটা তো আমিই বলবো ভেবেছিলাম। এই রহস্যের স্মারক হিসাবে ওটা আমার কাছে থাক বরং। যুবতী আবদারের সুরে বললেন, আপনি আমায় ওটা দিয়ে দিন মসিয়ে পয়রো। তার চাইতে আমার বিয়ের দিন আরো ভালো একটা স্মারক আমি নিজে আপনার কাছে এসে দিয়ে যাব। পয়রো কেমন জেদি গলায় জবাব দিল, না মাদাম, আপনি বরং আমার প্রাপ্য পারিশ্রমিকের চেকটা ফেরত নিয়ে যান। ধরে নেব আমি বিনা ফিতে আপনার কেস করে দিয়েছি, কিন্তু এইটা আমি কিছুতেই হাতছাড়া করতে রাজি না। বলেই লেডি মেলিসেন্ট কৌটোটা তুলে নেবার উদ্দেশ্যে হাত বাড়ালেন, কিন্তু তার আগেই পয়রো ওটা তুলে নিয়ে লুকিয়ে ফেলল। পয়রো বলল, দুঃখিত মাদাম, আগেই তো বললাম যে এটা আমি আপনাকে মোটেই দেব না। লেডি মেলিসেন্ট পয়রোকে ধমক দিয়ে বললেন, ছি, ওটা আমায় দিয়ে দিন বলছি, নইলে কিন্তু ভালো হবে না। পয়রো একই রকম সুরে জবাব দিল, আপনার হুমকিতে আমি ভয় পাচ্ছি না মাদাম, এটা আমার কাছেই থাকবে, জেনে রাখবেন। এই কৌটোটার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যার জন্য আপনি ওটা রেখে দিতে চাইছেন? বলার সঙ্গে সঙ্গেই লেডি মেলিসেন্টের চেহারা গেল পাল্টে। একটি রূপসী যুবতীর নিষ্পাপ মুখ নিমেষের মধ্যে কিভাবে হিংস্র বাঘিনীর মতো হয়ে যায় তা সেই মুহূর্তে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। পয়রো জবাব দিল, বৈশিষ্ট্যের কথা জানতে চাইছি মাদাম। সেখানেই তো রহস্যের আসল চাবিকাঠি, কি তাই না? ঢাকনা খুলে দেখেছি এটা সাধারণ কৌটো নয়, এর ভেতরে একটা বাড়তি খাপ তৈরি করেছে সেই কারিগর যে এই কৌটো তৈরি করেছে। কৌটোর ভেতরে ছিল আপনার কৈশোরকালের লেখা চিঠিটা, আর বাড়তি খোপের ভেতরে কি ছিল তা নিজের চোখে দেখুন। বলেই কৌটোর নিচ দিক দিয়ে একটু কাত করলো পয়রো। সঙ্গে সঙ্গে কৌটোর তলার দিকটা গেল খুলে, ভিতর থেকে বেরিয়ে এলো 4টে বড় বড় পাথর, ধপধপে সাদা মুক্ত। কয়েকদিন আগে এই 4টে মুক্তই ব্রন্ড স্ট্রিটের এক গয়নার দোকানের শোকেস থেকে চুরি হয়েছিল। পয়রো গলা খেকিয়ে বলল, ইন্সপেক্টর, এবার বেরিয়ে এসো, মালটিকে হাতে নাতে ধরেছি, দেখে যাও। তার কথা শেষ হতেই শোবার ঘরের ভিতর থেকে আবির্ভূত হলেন স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা ইন্সপেক্টর জ্যাপ। কোনো ভূমিকা না করে লেডি মেলিসেন্টের ডান হাতটা খপ করে চেপে ধরলেন তিনি শক্ত মুঠোয়। এই ভদ্রমহিলাকে তুমি আগেও কয়েকবার পাকড়াও করেছো, তাই না জ্যাপ? লেডি মেলিসেন্টকে ইশারায় দেখিয়ে জানতে চাইল পয়রো। ইন্সপেক্টর জ্যাপ জবাব দিলেন, নিশ্চয়ই, হারামজাদিকে বেশ কিছুদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম, ঈশ্বরের কৃপায় এবার পেয়েই গেলাম। পয়রোর দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে লেডি মেলিসেন্ট বলে উঠলেন, হতভাগা কি বেটে বাটকুল, জেলের ভিতর তো পুরো জীবন কাটাবো না, একবার বেরিয়ে আসি, তারপর তোর দফা রফা করবো দেখবি। তোর ওই হুলো বিড়ালের মতো সবকটা গোপ না নিজের হাতে উপড়ে নেব আমি। ইন্সপেক্টর জ্যাপ তার যুবতী আসামিকে বললেন, আস্তে আস্তে, আগে জেলে যাও, তারপর সেখানে বসে বদলা নেবার কথা যত পারো ভেবো। ওহো, বলতে ভুলে গেছি, তোমার পুরনো দোস্তকেও আমরা পাকড়াও করেছি, যার নতুন নামকরণ করেছিলে তুমি, ল্যাভিংটন। কিন্তু আমরা তো জানি ওর আসল নাম ছিল ক্রোকার ওরফে
রিড। কিন্তু কদিন আগে হল্যান্ডে যারা ওকে ছোড়া মেরে খুন করলো তারা কোন দলের লোক তা এখন আমি বুঝতে পারছি না। তুমি ধরেই নিয়েছিলে না যে গয়নার দোকান থেকে চুরি যাওয়া মুক্তগুলো ল্যাভিংটন আর তার নিজের কাছেই রেখেছে? কিন্তু সোনামণি, ওটা ছিল তোমার নিজের একটা দারুণ ভুল। মুক্তগুলোকে সে বাড়ির ভেতরেই লুকিয়ে রেখেছিল। দুটো ছোড়াকে দিয়ে তুমি অনেক খোঁজালে, কিন্তু হদিশ না পেয়েও শেষকালে আমার এই গোয়েন্দা বন্ধুর কাছে এসে কেঁদে কেটে পড়লে। আর আমার বন্ধুও তোমার কেসটা শুনে ভুলে গেল। শেষকালে উনি মুক্তগুলো উদ্ধার করলেন। গল্প শুনিয়ে এত বড় গোয়েন্দা পয়রোকে কেমন বোকা বানালাম দেখলে তো ইন্সপেক্টর। আচ্ছা মসিয়ে, চলি তাহলে, বলে পয়রোকে হাত নেড়ে বিদায় জানিয়ে বাইরে বেরোবার জন্য পা বাড়ালো সেই যুবতী। পয়রো যুবতীর দিকে তাকিয়ে জবাব দিল, ভুল করলে বাছা, আমায় বোকা বানানোর সাধ্য তোমার নেই। আমি বিদেশি ঠিকই, কিন্তু ইংল্যান্ডে কম দিন কাটালাম না তো। এখানকার নারীদের ধরন ধারণ কিছুই আমার অজানা নেই। একজন সম্ভ্রান্ত ইংরেজ মহিলা কখনোই বেখাপ বা নোংরা ছেঁড়া জুতো পরে বাইরে যাবেন না। তার পোশাক ময়লা বা ছেঁড়া হলেও পায়ের জুতো জোড়া থাকবে ফ্যাশন দুরস্ত, যা কিন্তু তোমার ছিল না। গোড়া থেকেই দেখছি তোমার পায়ের জুতো জোড়া সস্তা আর ময়লা। তখন থেকেই আমার মনে একটা সন্দেহ জেগেছিল। লেডি মেলিসেন্টের চেহারার সঙ্গে তোমার অদ্ভুত সাদৃশ্য আছে। সেটা কাজে লাগিয়েই তুমি চেয়েছিলে আমায় বোকা বানিয়ে নিজের মতলব হাসিল করতে। কিন্তু বেশি চালাকি করতে গিয়ে পায়ের জুতো জোড়া নিয়ে তুমি আদৌ মাথা ঘামালে না। তাছাড়া তো অল্প বয়সে লেখা প্রেমপত্রের বুদ্ধিটা যে তোমার দোস্ত ওই ল্যাভিংটনের মাথা থেকে বেরিয়েছিল সে সম্পর্কেও আমি নিশ্চিত। কিন্তু এখন সে নিজেও তো সব ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। যাক, ক্যাপ্টেন হেস্টিং, গতকাল তুমি বলেছিলে না যে এই লন্ডনের অপরাধীরা কেউ আমার নাম শোনেনি, তাই ওরা আমায় আদৌ ভয় পায় না। এই ঘটনার পর আশা করব এই জাতীয় মন্তব্য তুমি ভবিষ্যতে আর কখনো আমার সম্পর্কে করবে না। আমারও তো মনে হচ্ছে যে এমন দিনও আসতে পারে যখন কোনো অপরাধ সফল করতে না পেরে ওরা আদৌ আমার কাছে ফি দিয়ে আমায় বলবে যাতে কাজটা তাদের হয়ে আমিই করে দিই। তো গল্পটা এখানেই শেষ হলো। এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে হাজির হব। অপেক্ষায় থেকো।